মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিকের মৃত্যু। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপনের সময় লাগবে। হতাহতদের পাশে রাজনৈতিক নেতারা। ঘণ্টাখানেক পর শুরু চাকসু নির্বাচন। সকালে প্রতিটি কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম। ঠিক আধা ঘণ্টা আগে ঢুকবে ব্যালট পেপার। ৭০০ বুথে ভোট গ্রহণের পর ২ ধাপে হবে গণনা। বহুল প্রত্যাশিত রাষ্ট্র নির্বাচন কাল উৎসবের আমেজে শেষ হয়েছে প্রচার। ১২টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা চান সুষ্ঠু ভোট। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর। প্রতিনিধি যে কেউ হতে পারে, যে সে যদি শক্ত কণ্ঠস্বর উঠাতে পারে, তো সেই জায়গা থেকে আমি মনে করেছি যে আমি পারবো। দীর্ঘ ৩৫ বছর পর আমাদের রাকসু, তো আমি চাই যে রাকসুটা একদম উৎসবমুখর পরিবেশে হোক। রেমিটেন্স, রফতানি ও বিদেশি ঋণে ভর করে আবারও $৩২ বিলিয়ন ঘরে রিজার্ভ। অবস্থান ধরে রাখতে অর্থ পাচার ঠেকানো ও বিনিয়োগের পরামর্শ। আমাদের রেমিটেন্স এবং আমাদের রপ্তানির এই যে প্রবণতা, এটাকে ইতিবাচক রাখা, আয়ের যে জায়গাগুলো সেটা যদি দ্রুত হারে না বাড়ে তাহলে কিন্তু রিজার্ভের উপর একটা চাপ সৃষ্টি হবে। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহের। রাজধানী মিরপুরের শিয়ালবাড়িতে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপনে সময় লাগবে। রাতভর কারখানা থেকে ধোঁয়া বের হতে থাকে, বাতাসে ভাসে পোড়া কেমিক্যালের গন্ধ। বিস্ফোরণের ঝুঁকি থাকায় পানি ছিটানো বন্ধ রেখে সারা রাত পাহারায় ছিলেন ফায়ার ফাইটাররা। মধ্যরাতেই ঘটনাস্থলে পৌঁছান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিএনপি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই প্রতিশ্রুতি দেন নিহতদের পরিবারের পাশে থাকার। আগুন নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল কারখানাটি থেকে সারা রাত উঠেছে ধোঁয়া। রাত গভীর হলেও ঘটনাস্থলে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। দিনভর আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা। আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহায়তার ঘোষণা দিয়েছে দলটি। পরিদর্শনে এসে জামাত ইসলামীর আমির নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেন। আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াবো। আপাতত পরিবারগুলোকে, যারা নিহত হয়েছেন তাদের মাথা পিছু আমরা ইনশাল্লাহ ১ লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব। আমরা অনুরোধ জানাবো, সমাজে যারা সম্পদশালী বিত্তশালী মানুষ আছেন তারাও যেন মানবিক দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে আসেন। আমাদের দায়িত্ব হলো যে নিহত যারা রয়েছে তাদের পরিবার পরিজনের খেয়াল রাখা এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা। অগ্নিকাণ্ডে বিএনপির পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, ক্ষমতায় এলে অগ্নি নির্বাপনের দক্ষতা বাড়ানো এবং আবাসিক এলাকায় শিল্প স্থাপনের অনিয়ম ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেবে বিএনপি। যদি জনগণ আমাদেরকে ভোট দেয় তাহলে এই সমস্ত বিষয়গুলোর দিকে অত্যন্ত দৃষ্টি দেওয়া হবে, তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া হবে, যাতে করে একটি আবাসিক এলাকা, সেখানেই ইন্ডাস্ট্রি, সেখানেই শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেই ওই গাড়ির গ্যারেজ, সেখানেই বাস স্ট্যান্ড, এইভাবে হবে না। আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপিত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু নির্বাপন বলা যাবে না। আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু যেহেতু কেমিক্যালের আগুন, এটা একটু সময় দিতে হবে। এটা অন্য আগুনের মতো দ্রুত নির্বাপন হয়ে যাবে না। দ্রুত নির্বাপন করতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক দলের নেতারা। তাদের দাবি, এসব ঘটনার সঠিক ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে সরকারের পক্ষ থেকে। জবাবদিহিতার আওতায় নিয়ে এসে যাতে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 2টি ভবনে অগ্নিকাণ্ডে ঝরল 16 জন প্রাণ। মরদেহগুলো পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করার পর সেগুলো বুঝিয়ে দেওয়া হবে স্বজনদের। মঙ্গলবার সকালে লাগা আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে মধ্যরাতেও।
রাসায়নিকের গুদাম হওয়ায় হঠাৎ অতিরিক্ত পানি প্রবাহ পেলে বিস্ফোরণের শঙ্কা আছে, তাই শুরু থেকেই সীমিত পরিসরে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারপরেও নানা প্রকার রাসায়নিকের উপস্থিতি থাকায় বিস্ফোরণের শঙ্কামুক্ত হতে পারছে না ফায়ার সার্ভিস। গার্মেন্টসের পাটে যে সার্চ অপারেশন আমরা করেছি, সেখানে আমরা এই পর্যন্ত 16টি মৃতদেহ পেয়েছি। টিন শেড ছাদ, এই ছাদটা আবার বন্ধ ছিল, এখানে আমরা ছবিও পেয়েছি। এই ছাদে যে উপরে যে গ্রিলের একটা দরজা ছিল, 2টা তালা মারা ছিল, এটা এখনো তালা মারাই রয়েছে। নিখোঁজদের তথ্য জানতে বেসরকারি উদ্যোগে রাত 10টা পর্যন্ত 16 জনের নাম পাওয়া গেছে। সেই হিসাব ধরেই আশা করা যাচ্ছে রাসায়নিকের গুদামে হয়তো আর কোনো মরদেহ নেই। মঙ্গলবার সকাল 11টা নাগাদ হঠাৎই বিস্ফোরণ ঘটে কারখানায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ভবনে। বিষাক্ত রাসায়নিক পদার্থের কারণে ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের তীব্রতা খুব ভয়াবহ, মেইন রোডেও আমরা থাকতে পারতেছি না তীব্রতার কারণে। ভিতরে যারা রেস্কিউ করছে ওনারা বেরোচ্ছে, ওনাদের ট্রিটমেন্ট দিচ্ছি, আবার যাচ্ছে, আবার বেরোচ্ছে, আবার যাচ্ছে। আগুনের ভিতর দিয়েই কোনো রকম বের হয়ে এসে করছি। আমার লোকজন যেগুলো ছিল ফ্যাক্টরিতে 18 জনের মতন, তারাও বের হয়েছে। ফায়ার ফাইটারদের সহায়তায় এগিয়ে আসেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, শিক্ষার্থী সহ স্থানীয় জনতা। আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তি। বারবার সবাইকে আহ্বান জানানো হচ্ছিল নিরাপদ দূরত্বে থাকার জন্য। আগুনের খবর পেয়েই ছুটে আসেন শ্রমিকদের স্বজনরাও। আমার মায়ের আর মায়ের জামাইরা বাঁচাছি না, এই ভিতরে কাজ করতে দূরে যাবে খাইতে মিললা যাই না। আমি সকালে 9টায় বাড়িছি কামে, তো আমি এই পর্যন্ত কোনো খবর জানি না। এই পর্যন্ত আমার মেয়ের ফোন বন্ধ, কোথায় আছে বলতে পারতাছি না। হঠাৎ আগুন লাগছে না, 3 তলাটার মধ্যে কাম করতো। ও বের হইতে পারে নাই, ওর লাইন চিপ কইছে, ও বের হইতে পারে নাই। মধ্যরাত পর্যন্ত কারখানার মালিক পক্ষের কারো সঙ্গেই যোগাযোগ করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বলেছেন রাসায়নিকের গুদামটি শাহ আলম কেমিক্যাল ফ্যাক্টরি হিসেবে চেনেন স্থানীয়রা। উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে দগ্ধ হওয়া 3 জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ডিএনএ টেস্টের পরেই মরদেহগুলো হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। আমার ছোট ছেলে আমার বাস্তি বিয়া করাইছে, এখন বাস্তি বিয়া করাইছি, আমরা 3 মাসও হয় নাই। আব্বু গার্মেন্টসে আগুন লেগে গেছে, আমি আব্বু বাড়িতে না, তুমি একটু আসো, আর আমারও নিয়াও। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। মিরপুরের রূপনগরের কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হলেও বিপরীত ভবনটিতে আটকা পড়েছিলেন পোশাক শ্রমিকরা, যাদের অনেকে এখনও নিখোঁজ। এই কারখানায় কাজ করা শ্রমিকদের বেশিরভাগই কিশোর কিশোরী, বয়স 14 থেকে 18-র মধ্যে। পরিবারের প্রয়োজনে কাজে নেমে পড়া কারো আদরের সন্তান, ছোট ভাই বোনের হারিয়ে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজনরা। আমি মেয়ের কোনো খোঁজ পাইতে আসি না, যার কাছে যাই সে আমার দূর দূর করে খেদাই দেয়। ও বের হইতে পারে নাই, ওর লাইন চিপ কইছে, ও বের হইতে পারে নাই। আহাজারীর নগরে নিমতলী চুরিহাট্টার পাশে যোগ হলো রূপনগর। কেমিক্যাল গোডাউনে আগুন থেকে বিস্ফোরণ, মুহূর্তেই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকশো মিটার এলাকায়। ফুলকিতে আগুন ধরে যায় রাস্তায় থাকা গাড়ি, মোটরসাইকেলে। ঠিক বিপরীতে 5 তলা ভবনে তখন কাজ করছিলেন পোশাক শ্রমিকরা। কিছু বুঝে ওঠার আগেই কেমিক্যালের বিষাক্ত ধোঁয়া আচ্ছন্ন করে ভবনটি। আগুনে বন্ধ হয়ে যায় বের হওয়ার সব পথ। আটকা পড়া অনেকে জানালা ও টিন শেড ভেঙে বেরিয়ে আসলেও বাকিদের নির্মম পরিণতি আজ করে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মাত্র 14 দিন গার্মেন্টসের বয়স, মাত্র 14 দিন গার্মেন্টসের বয়স। 11টার সময় আগুন লাগছে, ফোন দিয়ে কালি কইছে যে আব্বু আমরা আশা ছাইরা দাও, আমরা রাস্তা পাইতাছি না। সোজা সুজি গার্মেন্টসটা যেটা 4 তলা, ওই 4 তলা 3 তলা আটকানো পড়ছে, 12 নেই অন থেকে। পিছনের জানালা ভাঙ্গা 4 তলা থেকে আমি 4 জন লই বাইরে দিতে পারছি, আর 5 তলা থেকে প্রিন্ট ফ্যাক্টরি হেন্দা মালিকে বাইর করছে সবগুলো, আর 3 তলার আর 2 তলার পরিস্থিতিটা আমি জানি না। নাটো সিংড়া স্বজনদের কাছে জানা যায় নিখোঁজের অধিকাংশের বয়স 16 থেকে 14 বছর। কাজে যোগ দিয়েছেন অল্প কদিন আগেই। কারো আদরের সন্তান, ছোট ভাই কিংবা বোন অভাবী জীবনের পাট চুকিয়েছে নির্মম করুণ এক পরিণতিতে। আপনার ভাইয়ের বয়স কত? অনেক ছোট মানুষ, কোথায় গেছে আমি জানি না। আমার ভাইটা, আমার বোন, ছোট বোন 3টে কাজ করে। আমার মেয়ে যে 6 দিন ধরে ডিউটি করে, মেট্রিক পরীক্ষা দিয়ে আমার মেয়ে অফিসে ঢুকছে। কোনো খোঁজ খবর পাইতেছি না, একটু হলে খোঁজ দেন আমাদের, লাশটা দেন, আবার তো লাশটা দেন, জীবিত বা মৃত লাশটা দেন আমাদের। সকালে আমার আম্মু, আমার মামা, মামা তো সবাই কান্না করতেছে। ডিসিশন নিতে পারতেছেন। আমার ছেলে। আপনার ছেলে উনি কোথায় কাজ করতেন? এই কামিজ।
ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকা পড়েছিলেন বেশিরভাগ শ্রমিক। অবৈধ ছোট ছোট কয়েকটি পোশাক কারখানায় ডাইং প্রিন্টিংয়ে কাজ করতেন 150 জন শ্রমিক, এমনটা জানালেন একটি কারখানার মালিক। বিস্ফোরণের শব্দ পাওয়া মাত্র 2-3 সেকেন্ডের ভিতরে পুরো মানে ফ্লোর আপনার হলো ধুমা গ্যাসে ভরে গেল। 2টা প্রিন্ট ছিল, আরেকটা হলো মিনি গার্মেন্টস ছিল, ছোট কারখানা। 3 ফ্লোর মিলে হয়তো বা 1-150 লোক হবে। উদ্ধার হওয়া সব মরদেহ শনাক্ত করতেই প্রয়োজন হবে ডিএনএ টেস্টের। এরপর ঢাকা মেডিকেলের মর্গ থেকে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে স্বজনদের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। উৎসব মুখর পরিবেশে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ চাকসু নির্বাচন। সকাল 9টা থেকে টানা 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সবশেষ খবর জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যমুনা টেলিভিশনের স্টুডিওতে যাচ্ছি সহকর্মী আকলাকুস সাফার কাছে। নাবিলা সোহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমন্ত্রণ চাকসু নির্বাচনের ভোট গ্রহণের খবরাখবরে। দীর্ঘ 35 বছর পর হতে যাচ্ছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। ভোটাধিকার ফিরে পাচ্ছেন 27,000-এরও বেশি শিক্ষার্থী। 3 যুগের বেশি সময় পর নির্বাচন উৎসব ঘিরে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ, উদ্দীপনা। এবং এই ছাত্র সংসদ নির্বাচন থেকেই তৈরি হয় ভবিষ্যৎ নেতৃত্ব। শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বই নয়, এই ছাত্র সংসদ নির্বাচনগুলো পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে শিক্ষার্থীরা তারা যেই কাজের ফিল্ডে যান সেসব জায়গায় তাদের যে নেতৃত্ব এবং সাংগঠনিক ক্ষমতা, সেই বিষয়গুলো তৈরি হয়ে ওঠে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো থেকে। এবং সেই লক্ষ্যেই কিন্তু যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হচ্ছে। আমরা আবারও ফিরে আসছি চাকসুতে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ ভবনে চলবে ভোট গ্রহণ। তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা শাটল ট্রেন, একাডেমিক ভবন, আবাসিক হল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় ব্যস্ত সময় কাটান। পোস্টাল, লিফলেট, ব্যানার ও ইশতেহারে সেজেছে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই নির্বাচনে মোট ভোটার 27,517 জন। এর মধ্যে ছাত্র 16,084 জন এবং ছাত্রী 11,434 জন। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সব মিলিয়ে 908 জন প্রার্থী। এর মধ্যে চাকসুতে 26টি পদে 415 জন এবং হল সংসদে 493 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 48 জন নারী প্রার্থী ও 366 জন পুরুষ প্রার্থী। এছাড়া 24 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চাকসুতে ভিপি পদে 24 জন, জিএস পদে 22 জন, এজিএস পদে 21 জন প্রার্থী লড়ছেন। হল সংসদ নির্বাচনে ছাত্রদের 9টি হল ও 1টি হোস্টেল থেকে মোট 350 জন এবং ছাত্রীদের 5টি হল থেকে 123 জন প্রার্থী লড়ছেন। প্রত্যাশিত এই নির্বাচনের জন্য সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে 1986 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল ছাত্র শিবিরের একক আধিপত্য। 1981 সালে চতুর্থ চাকসু নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ছাত্র শিবির। ফলে 1990 সালের নির্বাচনে শিবিরের একক আধিপত্যের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য করে 12টি ছাত্র সংগঠন এবং সেই নির্বাচনে জয় পায় বেশিরভাগ পদে। এরপর আর নির্বাচন হয়নি। এখন যে নির্বাচনটি হচ্ছে এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 7ম ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। আমরা 5 জন ম্যাজিস্ট্রেটের কথা বলছি এবং ক্যাম্পাসের বাইরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এট দ্য সেম টাইম যে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আমরা 4টা মোবাইল কোর্টের কথা বলছি। সুতরাং 9 জন ম্যাজিস্ট্রেট আমরা চেয়েছি। প্রক্রিয়াটায় যতটুকু সময় লাগবে, রেজাল্ট রেডি হইতে কিন্তু সর্বোচ্চ 10 মিনিট লাগবে। দর্শক, চাকসু নির্বাচনের ভোট গ্রহণ থেকে ভোট গণনা পর্যন্ত, এমনকি ভোট গ্রহণের প্রতিটি যে কেন্দ্র, সেই কেন্দ্রে কেন্দ্রে থাকছেন আমাদের সহকর্মীরা। আমরা সংযুক্ত হচ্ছি তাদের সঙ্গে, সরাসরি শুনবো এখনকার যে পরিস্থিতি। শুরুতেই যাচ্ছে আমাদের সহকর্মী শহীদুল সুমনের কাছে। তিনি আছেন বিজ্ঞান অনুষদ কেন্দ্রে। সেখানে ভোটার আছে 4,538 জন। ওই যে কেন্দ্র আছে সেই কেন্দ্রটিতে ভোট দেবেন। সুমনের কাছে যাচ্ছি। সুমন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। ঘণ্টাখানেকের মধ্যেই তো ভোট গ্রহণ শুরু। সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন? নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর সকাল থেকে? সাফা, প্রথমে একটু সংশোধনী দিয়ে রাখি। আমি এই মুহূর্তে আছি ব্যবসায়ী প্রশাসন অনুষদে। কিছুক্ষণ আগেই এই কেন্দ্রটিতে ব্যালট পেপার এসে পৌঁছেছে। আমরা আগেই বলেছিলাম যে অন্যান্য সরঞ্জাম, অর্থাৎ ব্যালট বক্স থেকে শুরু অন্যান্য যেসব সরঞ্জাম, সেটি কিন্তু গতকালই কেন্দ্রগুলোতে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আজকে সকালে যেহেতু নিরাপত্তার বিষয়টি জড়িত ব্যালট পেপারের সাথে, সেক্ষেত্রে সকালেই একেবারে নির্বাচনের আধা ঘন্টা আগেই সেগুলো এই কেন্দ্রে পৌঁছেছে। আমি যদি ব্যবসায়ী প্রশাসন অনুষদের কেন্দ্রের
একটু বিস্তারিত বলতে চাই, সেক্ষেত্রে এখানে 7073 জন ভোটার ভোট দেবেন। মূলত 3টি হল এবং একটি হোস্টেলের ভোটার এখানে ভোট দেবেন। সেক্ষেত্রে আমি যদি বলি প্রীতিলতা হল, বিজয় 24 হল, শহীদ ফরহাদ হোসেন হল এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ভোটাররা এখানে ভোট দিবেন। সব মিলিয়ে প্রীতিলতা হলে ভোটার সংখ্যা 2555 জন এবং বিজয় 24 হলে 2604 জন, শহীদ ফরহাদ হোসেন হলে 1760 জন এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল 154 জন ভোটার রয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা তেমন ভোটার উপস্থিতি দেখছি না, তবে যারা প্রার্থীরা তাদের এজেন্ট দিয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকেও কিছুক্ষণের মধ্যেই হয়তো কেন্দ্রে ভোট কক্ষে আসলে প্রবেশ করাবেন। এবং আমরা দেখছি তারা, কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যেহেতু প্রায় 35 বছর পরে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে যারা প্রার্থী এবং ভোটাররা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের উৎসব উদ্দীপনা আমরা কাজ করতে দেখছি। তারাও আসলে বলছেন সবাই একটি স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে তারা তাদের যে প্রতিনিধি সেটি তারা নির্বাচন করবেন। এখন পর্যন্ত আমাদের যে তথ্য, কেন্দ্র এবং হল মিলিয়ে প্রায় 900-র বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 415 জন প্রার্থী কেন্দ্রে তারা নির্বাচন করছেন এবং প্রার্থীদের মধ্যে ভিপি প্রার্থী রয়েছে প্রায় 24 জন, জিএস 22 জন এবং এজিএস পদে লড়ছেন 21 জন প্রার্থী। আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় 13টি প্যানেল দেয়া হয়েছে। আমরা এই মুহূর্তে এখানে এসেছেন ছাত্রদলের জিএস প্রার্থী সাফায়েত হোসেন। সাফায়েত, এখনো একটু আমরা লাইভে রয়েছি, এখনো পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি, তারপরও আপনি এসেছেন, আপনি পর্যবেক্ষণ করছেন, এখনো পর্যন্ত পরিবেশটা কেমন দেখছেন এবং কি মনে করছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে সেক্ষেত্রে ভোটার উপস্থিতি কেমন হতে পারে? আমরা এখন পর্যন্ত আশঙ্কা করতেছি যে যদি গতকালকে আমরা বলছি যে বাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য, তো বৃদ্ধি এখনো করে নাই, সেক্ষেত্রে ভোটারের উপস্থিতি একটু কম হবে বলে মনে করছি। তারপরেও উৎসাহ উদ্দীপনার মধ্যে দীর্ঘ 36 বছর পরে যখন নির্বাচন হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট ভোট দিতে আসবে বলে আমি আশাবাদী। আপনি কখন ভোট দিবেন, কোন কেন্দ্রে ভোট দিবেন? আমার কেন্দ্রটা হচ্ছে নতুন কলা ভবন, আমি হয়তো 9:30 থেকে 10:30টার ভিতরে ভোট দিতে পারি। আপনাদের প্রত্যেকটি কক্ষে বা প্রত্যেকটি কেন্দ্রে আপনারা পোলিং এজেন্ট নির্ধারণ করেছেন কিনা এবং তারা ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা? আমি এটা দেখতে আসতেছি, কারণ আমাদের পোলিং এজেন্ট সব ঠিকঠাক করা আছে, তবে তাদের সাথে একটু কথা বলার জন্য আমি প্রতিটা কেন্দ্রে ঘুরে ঘুরে দেখতেছি। কি মনে করছেন আসলে শেষ পর্যন্ত মাঠে থাকবেন কিনা এবং বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? দেখেন, কারোর বউ যদি পরকিয়া করে সেই স্বামী কিন্তু তার বউরে গ্রহণ করে না, তো সেক্ষেত্রে ভোট যদি কারচুপি হয় তাহলে অবশ্যই তো কারচুপির প্রতিবাদ তো করতে হবে, তো সেখানে তো ভোটে থাকার কোনো প্রশ্ন আসে না। তো যদি আমরা তো বারবারই জানিয়েছি যে সুষ্ঠু এবং নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত করতে পারে তো অবশ্যই ভোটে থাকবো। হার জিত এখানে তো কোনো ফ্যাক্ট না, কারণ তো সবাই তো আর বিজয়ী হবে না। আপনি কি আশঙ্কা করছেন কিনা ভোটে কারচুপি হবে, এরকম কোনো পরিবেশ বা কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা ক্যাম্পাসে? দেখেন, ডাকসুর ক্ষেত্রে আমরা দেখেছি, এটা নির্বাচনের পরবর্তীতে দেখেছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে কারচুপির সত্যতা প্রমাণিত হয়েছে। তো আমরা এখানে এখনো পর্যন্ত প্রশাসনের কাছে গতকালকে রাত্রেও আমরা জানিয়েছি কোনো প্রকার কারচুপি না করা হয়, একটু সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট দিয়ে একটা ইতিহাস তৈরি করার জন্য আমরা বারবারই তাদেরকে রিকোয়েস্ট করতেছি। ধন্যবাদ। সাফায়েতের সাথে কথা বলছিলাম, তিনি জিএস প্রার্থী, ছাত্রদল মনোনীত প্যানেলের। সব মিলিয়ে আমরা দেখছি বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরাও কেউ কেউ এসেছেন, কেন্দ্রগুলো পরিদর্শন করছেন, তাদের যে মনোনীত পোলিং এজেন্টরা আছেন তারা কি ঠিকঠাক মতো কেন্দ্রগুলোতে পৌঁছাতে পেরেছেন কিনা, তারা ঢুকতে পারছেন কিনা সেই বিষয়গুলো মনিটর করছে। আমরা নির্বাচনকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যে তৎপরতা সকাল থেকে দেখছি সেটিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা খুশি রয়েছে এবং এই পরিস্থিতি বজায় থাকলে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন, এটি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা। সাফা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন যাচ্ছে আমাদের আরেক সহকর্মী রিয়াজ রায়হানের কাছে। তিনি আছেন আইটি অনুষদ ভবনে, সেখানে ভোট গ্রহণের বিষয়ে তার কাছ থেকে খোঁজখবর নিব। রিয়াজ, প্রথমত যেটি জানতে চাই, ভোটের সরঞ্জাম অর্থাৎ স্বচ্ছ ব্যালট বক্স তো আগেই পৌঁছেছে, ঠিক ভোট গ্রহণের আধা ঘন্টা আগে ব্যালট পেপারগুলো পৌঁছানোর কথা, সেগুলো পৌঁছেছে কিনা? এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকল যে প্যানেল আছে সেই প্যানেলের যারা প্রার্থী এবং প্যানেল ছাড়াও যারা লড়ছেন তাদের যে নির্বাচনী এজেন্ট তারা কি এসেছেন কিনা? সব প্রার্থীদের এজেন্টদের কি আপনি দেখেছেন কিনা এখন পর্যন্ত? সাফা, আসলে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে
সব প্যানেলের প্রার্থীদের মধ্যে কারা পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা এসে পৌঁছাচ্ছেন। যেহেতু এখন পর্যন্ত আসলে উন্মুক্ত করে দেওয়া হয়নি, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বেশ কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে এখন পর্যন্ত, অন্তত যদি বলি 40 মিনিট মতো সময় বাকি আছে। কিছুক্ষণ আগে, এখন থেকে অন্তত 10 মিনিট আগে এখানে ব্যালট পেপার এসে পৌঁছেছে। আর এইটি যে কেন্দ্রটি রয়েছে এটি মূলত একটি অনুষদ একটি কেন্দ্র, অর্থাৎ এই যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি সেই অনুষদে শুধুমাত্র একটি কেন্দ্র রয়েছে, সেটি হচ্ছে সোহরাওয়ার্দী হলের কেন্দ্রটি। এবং সোহরাওয়ার্দী হল কেন্দ্র একক কেন্দ্র হিসেবে সবচেয়ে বড় কেন্দ্র। এখানে 4036 জন ভোটার রয়েছেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে ছাত্রদল মনোনীত সভাপতি, প্রার্থী এবং এজিএস, ভিপি এবং এজিএস, পাশাপাশি শিবিরের ভিপি এবং জিএস, তারা এই 4 জন মূলত এখানে ভোট প্রদান করবেন, এটি তাদের কেন্দ্র। আর এই কেন্দ্রে আমরা যদি দেখেছি প্রায় 14টির মতো কক্ষ রয়েছে এবং পাশাপাশি 100 শতাধিক বুথ রয়েছে, অন্তত 100 থেকে 103টির মতো বুথ রয়েছে। তো সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে কিছুক্ষণ আগে যারা এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, তার নেতৃত্বে এখানে নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তারা এসে প্রবেশ করেছেন। এবং এজেন্টদের কথা যেটি আপনি বলছেন, তারা এসে পৌঁছেছেন, তারা এসে এখানে জড়ো হয়েছেন বিভিন্ন প্রার্থীর পক্ষে, তবে তাদেরকে এখন পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি সবাইকে বলেছেন যেহেতু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হতে এখন অনেক সময় বাকি আছে, হয়তো আশা করা যাচ্ছে 10 থেকে 15 মিনিটের মধ্যে তাদের যে নিজ নিজ কক্ষ বা নিজ নিজ বুথ রয়েছে, নিজ কক্ষ রয়েছে, সেই সব নিজ নিজ কক্ষে তারা পৌঁছে যাবেন। আর এই যে বিশ্ববিদ্যালয় সাফা যদি বলি যে প্রায় 35 বছর পর, অর্থাৎ 3 যুগের মত বেশি সময় পর এই যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, সেটি একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে এখানে। কারণ এই বিশ্ববিদ্যালয় মূলত চাকসু হচ্ছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একটি সেতু বন্ধন কাজ করে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সবচেয়ে বেশি সোচ্চার ভূমিকা রাখার কথা চাকসুর বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে। এটি প্রায় 35 বছর পর্যন্ত বন্ধ ছিল, যার ফলে যেটি হয়েছে যে আমি নিজে একজন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই হিসাবে আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে সেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে অন্তত 2 ডজনের বেশি এখানে খুনের ঘটনা ঘটেছে। এবং ছাত্র সংসদ কার্যকর না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ছাত্র সংগঠন যারা রয়েছে তাদের কোনো জবাবদিহিতা না থাকার কারণে যেটি হয়েছে, তারা খুনোখুনিতে লিপ্ত হয়েছে। তারা দখল থেকে শুরু করে হল দখল বা ট্রেনের বগি দখলের মতো ঘটনাও এখানে ঘটেছে এবং সেটিকে কেন্দ্র করে খুনের ঘটনাও ঘটেছে। যার কারণে যেটি হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে একেবারেই স্বয়ংসম্পূর্ণভাবে কোনো ধরনের পর্ষদ ছিল না, যে পর্ষদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তারা কর্তৃপক্ষকে বাধ্য করবে বা দাবি তারা উপস্থাপন করতে পারবে। আর এটি 1970 সালে এই বিশ্ববিদ্যালয়টি 1981 পর্যন্ত মূলত যেই 5টি সংসদ অনুষ্ঠিত হয়েছে, চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটি বলতে গেলে আমরা ধারাবাহিকভাবে, যেমন 70 হয়েছে, 72 হয়েছে, 73 হয়েছে, 79 হয়েছে এবং 81 হয়েছে। তা আমরা সেটি যদি বলি, আমরা অন্তত ধারাবাহিকতা একটি বজায় ছিল যে 5টি নির্বাচন পর্যন্ত। তারপরে লম্বা একটি বিরতি দিয়ে প্রায় 9 বছর মতো বিরতি দিয়ে 1990 সালে নির্বাচিত হয়েছে এবং সেই 90 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের পর একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এই বিশ্ববিদ্যালয়ে। সেই হত্যাকাণ্ডের পর সেই যে বন্ধ হলো চাকসু, সেই চাকসু আর চালু হয়নি বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চালু হয়নি, যার ফলে যেটি হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চিত হয়েছে এবং তাদের অধিকার বা তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তারা ঠিকমতো আলোচনা করতে পারেনি বা কোনো ফলপ্রসূ কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেনি। কোনো ধরনের শিক্ষার্থী বান্ধব কোনো যে পরিবেশ, সেই পরিবেশ অনেক ক্ষেত্রে ব্যাঘাত ঘটেছে। আমরা অন্তত আমি একজন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যতটুকু দেখেছি অনেক ক্ষেত্রে ব্যাঘাত ঘটেছে। তো শিক্ষার্থীরা আশা করছেন যদি অন্তত এত বছর পরে এই যে অচলায়তন সেটি ভেঙে যদি আবার নতুন করে শুরু করা যায়, তাহলে হয়তো শিক্ষার্থীদের যে শিক্ষার পরিবেশ এবং ছাত্র রাজনীতি থেকে শুরু করে ছাত্র সংগঠনগুলোর যে জবাবদিহিতা সেটি নিশ্চিত করা সম্ভব হবে। সাফা। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের একমাত্র বিশ্ববিদ্যালয়ে যেখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে শাটল ট্রেন সার্ভিস এবং মূল শহর থেকে এই বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় 40 কিলোমিটারের মতো। এবং এই শাটল যে সার্ভিস আছে, এই শাটল সার্ভিসটি কেন দেওয়া হয়েছে? কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাত্র 22% শিক্ষার্থী তারা যে আবাসিক হল আছে সেই হলে থাকতে পারেন, বাকি সবাই কিন্তু হলের বাইরে তারা অবস্থান করেন। সেই জন্যই এই শাটল সার্ভিস। ভোট উপলক্ষে শাটল ট্রেনের সার্ভিস যে শিডিউল তাতে পরিবর্তন আনা হয়েছে। মোট 11 জোড়া ট্রেন আজ শহর থেকে এই যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটারদেরকে নিয়ে আসবে। এবং শাটল ট্রেনের স্টেশনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজের কাছে যেতে চাই। সবুজ, শাটল ট্রেনের প্রথম যেই ট্রিপ সেটি কি এখন পর্যন্ত এসে পৌঁছেছে কিনা? অনাবাসিক শিক্ষার্থী যারা আছেন তাদের মধ্যে ভোটের যে উৎসাহ উদ্দীপনা সেটি কেমন দেখেছেন এখন পর্যন্ত?
সাফা এইমাত্র অর্থাৎ সকালের প্রথম যে ট্রিপটি, যে 11 জোড়া ট্রেনের কথা বলা হয়েছে, অনাবাসিক শিক্ষার্থীরা বা শহরে যারা থাকে তাদের জন্য মূলত 11 জোড়া শাটল ট্রেনের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। তার প্রথমটি কিছুক্ষণ আগে অর্থাৎ 1 মিনিট আগে এখানে এসে পৌঁছেছে এবং সেটি 7:30টায় চট্টগ্রাম নগরীর যে রেল স্টেশন, চট্টগ্রাম রেল স্টেশন, সেখান থেকে 7:15টায় ছেড়ে এখানে এসে পৌঁছেছে। এইরকম অর্থাৎ যেহেতু আপনি বলছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 14টি হল এবং একটি হস্টেল, এবং এই 14টি এবং একটি হস্টেলের মধ্যে শিক্ষার্থী থাকতে পারে 6,500-এর মতো, এবং এর বাইরে আশেপাশের যে এলাকাগুলো, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকাগুলোতে, সেগুলোতে আরও 4 থেকে 5,000 শিক্ষার্থী থাকে। অর্থাৎ 10 থেকে 11,000 শিক্ষার্থী ক্যাম্পাস এবং আশেপাশের এলাকাগুলোতে থাকে, এবং এর বাকি যে 17 থেকে 18,000 শিক্ষার্থী, সেই সব শিক্ষার্থীরা মূলত এই যে শাটল ট্রেনটি, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যও বলা যায়, সেই শাটল ট্রেনে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতায়াত করেন। এবং আজকে যেহেতু চাকসুর ভোট, এবং সেই ভোটটি 35 বছর পর ভোট হচ্ছে, এবং সেক্ষেত্রে একদম সকালের যে ট্রেনটি, যেই শিক্ষার্থীরা সকাল সকাল নির্ঝঞ্ঝাটে ভোট দিয়ে যেতে চান, তারা মূলত এই যে প্রথম ট্রিপটি, সেই ট্রিপটিতে এসেছেন, এবং উৎসাহ উদ্দীপনার একেবারেই কমতি নেই। আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন, এর মধ্যেই যদিও অধিকাংশ শিক্ষার্থী বের হয়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন, প্রত্যেকের মধ্যে অনেক বেশি উচ্ছ্বাস উদ্দীপনা। সবাই যেহেতু 35 বছর পর ভোট হচ্ছে, সেই ভোট ঘিরে এই গত 14 দিনের যে প্রচারণা, ক্যাম্পাস যে একটি উৎসবমুখর পরিবেশ, সেই পরিবেশটিকে তারা এতদিন উপভোগ করেছেন, এবং আজকে ভোট দেওয়ার জন্য, এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে 7টার দিকে বাসা থেকে বের হয়েছেন শুধুমাত্র তাদের যে ভোট, চাকসুর যে ভোট, সেই ভোটটি দেওয়ার জন্য। এবং এই যে শিক্ষার্থীরা যারা বাইরে থেকে আসছেন, অর্থাৎ শহর থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশ করছেন, তাদের জন্য ক্যাম্পাসের যে মূল প্রবেশটি রয়েছে, সেই মূল প্রবেশটিতেই নানা ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নারীদের যে উপস্থিতি, অর্থাৎ এরা কিন্তু শহর থেকে মানে একটি সংখ্যা ছিল, যখন প্রচারণা শুরু হয় তখন এক ধরনের সংখ্যা ছিল যে অনাবাসিক যারা শিক্ষার্থী, যারা দূরে থেকে শহর থেকে আসবেন, তাদের উপস্থিতিটি অনেকটা কম হতে পারে। কিন্তু আমরা প্রথম যে ট্রিপটি দেখতে পাচ্ছি, সেই ট্রিপটিতে শিক্ষার্থীদের যে উপস্থিতি, সরব উপস্থিতি, সেটি কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক, এবং সবাই ধারণা করছেন যে ভোটের যে হার, সেই হারটি অনেক বেশি হবে। এবং এখানে মূল যে প্রবেশপত্রটি, সেই প্রবেশপত্রিতে মূলত ভোটারদের যে বিভিন্ন ধরনের নির্দেশনা, সেই নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানেই একটি চার্ট তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে যে কোন হলের শিক্ষার্থীরা কোন জায়গায় ভোট দিতে পারবেন, সেই জায়গাটিও এখান থেকে বলা হচ্ছে। এবং এখানে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যগুলো রয়েছে, সেই সদস্যগুলো মোতায়েন করা হয়েছে। কেউ যদি তাদের কেন্দ্র সম্পর্কে জানতে চান, সেখানে একটি তথ্য কেন্দ্র রয়েছে, সেই তথ্য কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের যাবতীয় যে তথ্যগুলো রয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে সহজভাবে, খুব সহজেই যেন শিক্ষার্থীরা ভোট দিতে পারেন, সেই নির্দেশনা কিন্তু দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই প্রবেশপথটি রয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথ রয়েছে, মোট 31টি পয়েন্টে, মূল প্রবেশপথ মূলত 2টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেই 2টি প্রবেশপথের যে মূল সড়ক থেকে এই প্রবেশপথগুলোতে আসতে 31টি চেকপোস্ট বসানো হয়েছে। অর্থাৎ বহিরাগতরা যেন কোনোভাবেই ক্যাম্পাসের ভিতরে ঢুকতে না পারে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া। এবং এখানে আইডি কার্ডে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা কর্মীরা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, কর্মচারীরা যারা এখানে দায়িত্ব পালন করছেন প্রক্টোরিয়াল দপ্তরের, প্রত্যেকেই এখানে প্রত্যেকটি শিক্ষার্থীর এক একটি করে আইডি কার্ড দেখার পর তারপরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে সকাল থেকে এখনো ভোট শুরু হয়নি, তার আগেই ক্যাম্পাসে এক ধরনের ভোটের যে উৎসব, সেই উৎসব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে রেল স্টেশন, সেই জায়গাতে। সাফা। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাকসু ভবনের 2য় তলায় বিশেষ চাহিদা সম্পন্ন 76 জন শিক্ষার্থীর ভোট গ্রহণ করা হবে। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন 2 জন নির্বাচন কমিশনার। সেখানে আছেন আমাদের সহকর্মী আল আমিন শিকদার। যাচ্ছি তার কাছে। আল আমিন, বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের জন্য কি বিশেষ সুবিধা রাখা হয়েছে এবং
এর যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কেমন দেখছেন? আর সার্বিক যে নির্বাচন আয়োজন, এই বিষয়ে এখনো পর্যন্ত অর্থাৎ সকাল থেকে নির্বাচন কমিশন সম্পৃক্ত কারোর সঙ্গে কথা হয়েছে কিনা আপনার? আজকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকালটা অন্যান্য সকালের থেকে একটু ভিন্ন। আজকে যে চাকসু ভবনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই চাকসু ভবনে সর্বশেষ নির্বাচন হয়েছিল 1990 সালে। আর এবারের এই যে 35 বছর পর নির্বাচনের যে উৎসব এবং নির্বাচনের যে ডামাডোল, এতে কিন্তু আমরা দেখছি যে উৎসবমুখর পরিবেশ। এতদিন প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন, আজ ভোট গ্রহণ। আমরা ঠিক চাকসু ভবনের সামনে রয়েছি, সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং এই ভবনটিতে অন্য কেউ আর ভোট প্রদান করবে না। শুধুমাত্র আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে 76 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তারা এই জায়গাটিতে ভোট প্রদান করবেন। এবং এই যে আপনি জানতে চেয়েছেন যে তাদের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা রাখা হয়েছে কিনা, তারা যাতে করে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে বেছে ভোট প্রদান করতে পারে, সেজন্য কিন্তু তাদেরকে এর আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা একজন তার সাথে নিয়ে আসতে পারবেন যিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা প্রার্থী। এমন জানতে পেরেছি তিনি যে প্রার্থীর কথা বলবেন সেভাবেই ওই যে ব্যক্তি তার সাথে আসবেন, তিনি তার মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। এতে করে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তারা কিন্তু তার যে ভোটাধিকার, সে ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবেন। এইটাও একটা আমরা দেখছি যে গণতান্ত্রিক যে ধারা, সেটাও কিন্তু আমরা এখানে একদম স্পষ্ট বুঝতে পারবো। সাফা। আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঠিক 8:30 বাজে 9টার থেকে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। 35 বছর পর যেই ছাত্র সংসদ নির্বাচনের যে উপলক্ষ তৈরি হয়েছে, সেই উপলক্ষের যে আনুষ্ঠানিকতা, সেটি শুরু হতে আর খুব বেশি সময় নেই। আপাতত আমরা ফিরে যাচ্ছি যমুনার মূল স্টুডিওতে আমাদের সহকর্মী নাবিলা সোহারের কাছে। আবারও ফিরব কিছুক্ষণ পর। সাফা, আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে আগামীকাল সেই বহুল প্রত্যাশিত রাকসু নির্বাচন। নানা নাটকীয় ঘটনাপ্রবাহের মধ্যেও উৎসবের আমেজে শেষ হয়েছে প্রচারণা। এখন অপেক্ষা ভোট গ্রহণের। 12টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা চান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স সহ সকল সরঞ্জাম প্রেরণ করা হচ্ছে আজ। সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। রাকসু নির্বাচনে 28,000-এর বেশি ভোটারের ভোট নিজের বাক্সে দিতে প্রচারণা শেষ করেছেন 905 প্রার্থী। 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। 990টি বুথ থাকবে কেন্দ্রগুলোতে। ভোটের আগের দিন চলছে সেই বুথ স্থাপনের কাজ। ভোটাররা বলছেন, এতদিন প্রার্থীদের প্রতিশ্রুতি তারা শুনেছেন, তার বাস্তবায়নে দেয়া ইস্তেহার আর যোগ্যতার মাপকাঠিতে যারা এগিয়ে থাকবেন তাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা। দীর্ঘ 35 বছর পর আমাদের রাকসু, তো আমি চাই যে রাকসুটা একদম উৎসবমুখর পরিবেশে হোক। ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে অগ্রাধিকার দিচ্ছে প্যানেল দুটি। 12টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা চান নির্বাচন কমিশনের দায়িত্বশীল আচরণে সুষ্ঠুভাবে ভোট শেষ হোক। মেধাবী, সৎ এবং আসলে তাদের কাজের ধারা রেখে যে তারা নিজেদের স্বাক্ষর রেখেছে, সেই অনুযায়ী আমরা তাদেরকে নির্বাচিত করেছি আমাদের প্যানেল, এবং শিক্ষার্থীরা ওই প্যানেলের প্রতি যথেষ্ট ইতিবাচক সাড়া দিয়েছে। শিক্ষার্থীরা দ্বিগুণ উৎসাহ এবং উদ্দীপনার সাথে রাকসুকে এনজয় করতেছে। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর। আমরা একাডেমিক ভবনের আশেপাশে শিক্ষার্থীরা যেখানে বসেন, একসাথে আড্ডায় বসেন, আমরা সেখানে তাদের সাথে গিয়ে কথা বলেছি। প্রতিনিধি যে কেউ হতে পারে, যে সে যদি শক্ত কণ্ঠস্বর উঠাতে পারে, তো সেই জায়গা থেকে আমি মনে করেছি যে আমি পারবো। এদিকে প্রার্থীদের প্রতিনিধি ও গণমাধ্যমের উপস্থিতিতে স্বচ্ছ ব্যালট বাক্স বুথে বুথে পৌঁছানোর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট তারা। প্রশাসনকে আমরা এটুকু আশ্বস্ত করেছি যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আমাদের দিক থেকে নির্বাচন কমিশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলকে নিয়ে আমরা এই রাকসুর ভোট উৎসব করতে চাচ্ছি। এর আগে নির্বাচনী আচরণবিধি মেনে মঙ্গলবার রাত 12টায় শেষ হয়েছে রাকসু নির্বাচনের প্রচারণা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
আবারও $32 বিলিয়ন ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, যা দিয়ে প্রায় 5.5 মাসের আমদানি দায় মেটানো সম্ভব। রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে রেকর্ড পরিমাণ রেমিটেন্স। এছাড়া রফতানি এবং বিদেশি ঋণেরও অবদান রয়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে এই ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও আছে। বলছেন রিজার্ভের অবস্থান ধরে রাখতে রেমিটেন্স এবং রফতানি অব্যাহত রাখার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আনতে হবে। করোনার সময় হুন্ডির তৎপরতা কমাই বৈধ পথে বাড়ে প্রবাসী আয়, বাড়তে থাকে বৈদেশিক মুদ্রার মজুদও। 2021 আগস্টে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়ায় $48 বিলিয়ন। তবে বেশি দিন ধরে রাখা সম্ভব হয়নি রিজার্ভের এই ঊর্ধ্বগতি। বছর দুয়েকের মধ্যে তা নেমে আসে অর্ধেকে। তবে রাজনৈতিক পট পরিবর্তনে আবারও বাড়তে শুরু করে রিজার্ভের পরিমাণ। রেকর্ড পরিমাণ রেমিটেন্স, রপ্তানি আর বিদেশি ঋণে ভর করে আবারও $32 বিলিয়ন ঘরে রিজার্ভ। বিভিন্ন প্রক্রিয়ায় যখন আমরা গ্রহণ করেছি এবং একই সাথে যখন দেশের প্রতি কনফিডেন্স বেড়েছে, রেমিটাররা টাকা পাঠাচ্ছে, তারপর আমাদের কিছু এক্সপোর্ট আর্নিংস বেড়েছে, সব মিলিয়ে আমরা এখন রিজার্ভটা উপরের দিকে যাচ্ছে। একটা অর্থনীতির জন্য 3 মাসের ইম্পোর্ট বিল পরিশোধ করার মতো যদি অর্থ থাকে, সেক্ষেত্রে এই অর্থনীতিকে সক্ষম একটা অর্থনীতি, অর্থাৎ রিজার্ভটা একটা শক্তিশালী পজিশনে আছে ধরা হয়। সেই বিবেচনায় আমরা এখন অনেক বেটার আছি। রিজার্ভের ঊর্ধ্বগতি স্বস্তিদায়ক হলেও এটি ধরে রাখার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। চলতি অর্থবছরে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি আগের মতো নাও হতে পারে। উল্টো আমদানি বাড়লে চাপ পড়বে রিজার্ভের উপর। এজন্য রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি বিদেশি ঋণের ব্যবহার এবং বিনিয়োগে জোর দেওয়ার পরামর্শ তাদের। চেষ্টা করতে হবে আমাদের রেমিটেন্স এবং আমাদের রপ্তানির এই যে প্রবণতা, এটাকে ইতিবাচক রাখা, ঋণের অবমুক্তিটা যাতে আমরা দ্রুত করতে পারি, এফডিআই এনে সেটাও যাতে রিজার্ভে একটা ইতিবাচক ভূমিকা রাখে। কারণ আগামীতে কিন্তু দুইটা চাপ বাড়বে, একটা হলো আমদানির চাপ, আর দ্বিতীয় যেটা সেটা হলো যে ঋণ পরিষেবার যে চাপ। দুটোকে সামাল দিতে গেলে আমাদের অন্য দিক থেকে যে আয়ের যে জায়গাগুলো, সেটা যদি দ্রুত হারে না বাড়ে, তাহলে কিন্তু রিজার্ভের উপর একটা চাপ সৃষ্টি হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, আকু পেমেন্ট এবং বৈদেশিক ঋণের দায় পরিশোধে কিছুটা চাপ থাকলেও বড় ধরনের কোনো চ্যালেঞ্জ নেই। তাই আপাতত রিজার্ভের পতনের কোনো আশঙ্কা নেই। ইম্পোর্টের বিষয়টা আসলে বাংলাদেশ ব্যাংক সরাসরি ফান্ডিং করবে না, বাংলাদেশ ব্যাংক এর আগেও করেনি। গুটি কয়েক শুধুমাত্র সরকারের আমদানিগুলো করে থাকে, অথবা অর্থনীতির প্রয়োজনে যদি সার আমদানির দরকার হয় এগ্রিকালচার সেক্টরের জন্য, যেটা আমাদের সামনে দরকার হবে, সেগুলোর ক্ষেত্রে কিছু পেমেন্ট করে। বাকি যে ইম্পোর্টের বিষয় যেটা আসছে, ব্যাংকগুলো তারা ইন্টারব্যাংক মার্কেট থেকে এবং রেমিটার্সের অর্থ ব্যবহার করেই তারা সেটা পরিশোধ করতে পারবে। সুতরাং ইমিডিয়েট রানে এত অনেক বেশি আমাদের চ্যালেঞ্জ নেই। বৈধ পথে প্রবাসী আয় বৃদ্ধির পাশাপাশি অর্থ পাচার রোধে সরকারের কঠোর অবস্থান ধরে রাখার পরামর্শ বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। সংশ্লিষ্টরা বলছেন, আগে ঢাকা বা আশপাশের জেলায় আক্রান্ত হয়ে আসতো ময়মনসিংহ মেডিকেলে, তবে এখন বাড়ছে স্থানীয় রোগীর সংখ্যা, যাদের বড় অংশই নগর ভবন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা। বলা হচ্ছে, নগরীর বাউন্ডারি রোড হয়ে উঠেছে ডেঙ্গুর হটস্পট। সিটি কর্পোরেশনের উপর ক্ষুব্ধ নগরবাসী। এটি কোনো শরণার্থী ক্যাম্প নয়, ময়মনসিংহ মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডের বারান্দার চিত্র এটি। ডেঙ্গু ওয়ার্ডের 24টি বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 61 জন রোগী। এর মধ্যে 15 দিনে শহরের রোগী ভর্তি হয়েছে 42 জন। চিকিৎসকরা বলছেন, আক্রান্তদের বড় অংশই বাউন্ডারি রোড, নতুন বাজার ও কলেজ রোড এলাকার বাসিন্দা। নিজ এলাকাতেই আক্রান্ত তারা। বাউন্ডারি রোড, নাহার রোড, কলেজ রোড, এরা হলো ময়মনসিংহের স্থানীয় এবং এরা কখনোই এই 2-3 সপ্তাহের মধ্যে ঢাকা যায়নি, এখানেই আছে এবং আমাদের কাছে ভর্তি হচ্ছে যে এরা ডেঙ্গু ডায়াগনোস হচ্ছে, জ্বর হইতেছে এবং পরবর্তীতে দেখা যায় যে আমরা টেস্ট করে ডেঙ্গু পাচ্ছি। এবার রোগীর সাথে কথা বলা যাক। হঠাৎ বাউন্ডারি রোড ও আশপাশের এলাকায় এডিস মশা বিস্তারের কারণ কি? ম্যানেজার 8-10 দিন কাটে আসলো, কাটে আসার পরেই এই লেবার ডেইলি 2-4টা করে পড়তেছে এই ডেঙ্গুতে। রোগীর কথার সূত্র ধরে বাউন্ডারি রোডে যমুনা টিভি দেখা গেল, সেখানে চলছে বিভিন্ন ভবন নির্মাণ কাজ। যত্রতত্র জমে আছে পানি। মানে পানি জমে থাকে কেন এখানে?
এতে আশপাশের ড্রেনেজ ব্যবস্থা অনেকটাই অচল। এলাকার ড্রেনগুলোও একই অবস্থা। এই এলাকাতেই শিক্ষকদের কাছে পড়তে আসে শহরের শত শত শিক্ষার্থী। তারাও রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। বাউন্ডারি রোড এবং নতুন বাজার থেকে সিটি কর্পোরেশনের দূরত্ব হেঁটে আসার পথ। তথ্য বলছে এবার 1.5 কোটি টাকা বাজেট করা হয়েছে মশক নিধনের জন্য, যার মধ্যে 1.5 কোটি টাকা খরচ হয়ে গেছে। এত টাকা খরচ করে নগর ভবনের আশপাশের এলাকায় কেন ডেঙ্গু মুক্ত করা গেল না, সেই প্রশ্ন নিয়ে এসেছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে। যখন যে এলাকার আমরা ইনফরমেশন পাই সেই এলাকায় আমরা তাৎক্ষণিক স্পেশাল এফোর্ট দিয়ে থাকি। নিয়মিত কার্যক্রম তো চলমান আছে, কার্যক্রম তো বন্ধ নাই। যেহেতু এই এলাকায় এখন ফোকাস করতেছি, যেহেতু হটস্পট, এই এলাকায় আমরা বিশেষ ব্যবস্থা নিচ্ছি। সিটি কর্পোরেশনের ড্রেনে ওষুধ দেয় কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে এনে মশা উৎপাত করে। ভালোভাবে কাজ করবো এরকম লোক নেই, এলে আমরা আসলে এই শহরবাসী তেমন একটা সন্তুষ্ট নয়। হাসপাতালে পর্যাপ্ত ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম আছে, তবে শয্যা সংকটে দুর্ভোগে রোগীরা। আছে লোকবলের অভাব। গত 1 মাসে ডেঙ্গু ওয়ার্ডে মৃত্যু হয়েছে 3 জনের। 15 দিনে চিকিৎসা নিয়েছে 260 জনেরও বেশি রোগী। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। বরগুনার তালতলিতে পারিবারিক কলহের জেরে চাচার লাঠির আঘাতে মৃত্যু হয়েছে 6 বছরের এক শিশুর। অভিযুক্ত হাবিব খানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ইদুপাড়ায় হয় এ দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানায় বাড়ির কাছে একটি দোকান থেকে রুটি কিনতে যায় শিশু তান্নুর আক্তার। এ সময় মাদকাসক্ত চাচা হাবিব খান লাঠি দিয়ে শিশুটির মাথায় আঘাত করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা শিশুটিকে তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বরিশাল শেরি বাংলা মেডিকেলে পাঠালে পথে মারা যায় শিশুটি। এই ঘটনায় ভাইয়ের নামে মামলা করে তান্নুরের বাবা দুলাল খান। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, ঘাতক হাবিব ভয়াবহ মাদকাসক্ত 2015 সালে বড় ভাইয়ের প্রথম স্ত্রীকে জবাই করে হত্যা করে। সে মামলায় 7 বছর সে কারাভোগও করে। এবার দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তানকে হত্যা করল। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আরও 9 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। মঙ্গলবার গাজা সিটির পৃথক 2 স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাদের। গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন নিহতরা। আইডিএফের দাবি, সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন কয়েকজন সন্দেহভাজন হিসেবে, তাই তাদের গুলি ছোড়া হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহতদের গাজার আল আহলি ও আল নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। আরও 4 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মঙ্গলবার গাজা সিটি থেকে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে দেহাবশেষগুলো হস্তান্তর করা হয়। পরে সেগুলো ইসরায়েলে জিম্মির স্বজনদের কাছে ফেরত পাঠানো হয়। তাদের পরিচয় শনাক্ত করেছে তেল আবিব। এ নিয়ে 8 জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। শর্ত অনুযায়ী 28 জিম্মির দেহাবশেষ ফেরত দেওয়ার কথা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির। তবে পর্যাপ্ত তথ্য না থাকায় বাকি 20 জিম্মির মরদেহ হস্তান্তর প্রক্রিয়ায় আরও দেরি হবে বলে জানিয়েছে হামাস। বুধবার আরও 4 মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে তাদের। এর আগে জীবিত 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস।